স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণীভেদ জীবনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত। আহত আগামী কোথায় গিয়ে নামে বেড়ে চলছে শুধু অগ্নিপথ। অগ্নিপথ 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 অগ্নিপথ। একটা সত্যি কথা বলি আপু, শায়ের ভাইয়ের মা বোন কিন্তু হজম হয়ে গেছে। কিন্তু শায়েরকে আমি হজম করতে দেব না। রাইসা যেভাবেই হোক এখান থেকে বের হয়ে আমাদের শায়েরের সাথে দেখা করতে হবে। বাজার হলো? হ্যাঁ, এই যে বাজার। আর দেখো, তুমি যে লিস্ট দিয়েছিলে তার অর্ধেক বাজার হাসু চাচা দিয়েছে। কেন? চাচা বলল আগের টাকা শোধ করলে তারপর নাকি বাকি জিনিসপত্র দেবে। টাকা? এখন কেন টাকা দেব? চাচা বলল আগের 2 মাসের টাকা পাও না, আর আজকে আবার কিছু জিনিসপত্র আনলাম। হ্যাঁ, আসলে অনেকগুলো টাকাই তো বাকি পড়েছে, দেওয়ার তো দরকার, না হলে হাসুই বা এত বাকি দেবে কেন? মা, হাসু চাচার অ্যাটিটিউড আমার কাছে আজকে ভালো লাগেনি মা। উনি বলল আমাদেরকে বাকি দিতে দিতে উনি নাকি ফকির হয়ে যাবে। আরো কি বললো জানো? আমাদেরকে বাকি দিবে কোন ভরসায়? আমাদের ফ্যামিলিতে তো এখন আর ইনকাম করার কেউ নেই। যে চলে যায় তার তো কোনো চিন্তা নেই, যারা থাকে সব দায়িত্ব তখন তাদের ঘাড়ে এসে পড়ে। ওই যে চুলা জ্বলছে, তার তো খিদে মিটবে না। এতগুলো মানুষ, সবার মুখেই তো খাবার তুলে দিতে হবে, সবাইকে তো বাঁচতে হবে। কোথায় যাচ্ছেন? পর্দা বছর মেয়েদের গায়ে হাত দিস, বেত্তামিজ। আরে কি আশ্চর্য, কি বলছেন এসব? শাট আপ! ধমক দিচ্ছেন কেন? এটা কি ধরনের ব্যবহার? কি আমার কি ব্যবহার শেখানো হচ্ছে? ভদ্র ঘরের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখুনি, অথচ সিকিউরিটি গার্ড হয়ে গেছো না? দাঁড়াও, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। দেখুন, এভাবে চিৎকার করবেন না, আপনি এদিকে আসুন। আরে কোথায় যাবো? দাঁড়াও, তোমাদেরকে আগে দেখাবো যে কিভাবে করে কথা বলতে হয়, ঠিক আছে? এভাবে করে কেউ কথা বলে? হ্যাঁ, কোনো মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আপনারা শিখেন নাই? আস্তে কথা বলুন। সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তোমার শাড়ি? আমার বিয়ের শাড়ি। আপু, আমাদের বিয়ের সব কিছু ঠিকঠাক, সব, কিন্তু এমন সময়ে আপনার বিয়ের কথা শুনে শায়ের চলে গেল। আর আচ্ছা, শায়ের এখানে
একা একাই বিয়ের সব ব্যবস্থা পাকা করেছিল? আমাদেরকে একবার জিজ্ঞেস করবার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। হাবু, আমাদের বিয়ের গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করার কথা ছিল। মাম্মি আপনাদেরকেও খবর দিয়ে নিয়ে আসতেন, কিন্তু এমনভাবে সবকিছু হয়ে গেল, সবকিছু ওলটপালট হয়ে গেল। এখন নিশ্চয়ই সবকিছু অন্যভাবে করতে হবে, তাই না? অন্যভাবে মানে? আগে সায়ের সুস্থ হয়ে বাসায় ফিরুক, তারপর দেখবেন শুধু বিয়েই না, আপনারাও বরপক্ষ হয়ে আমাদের বাড়িতে আসবেন। শ্যামা, তোমাদের বাড়িতে বরপক্ষ হয়ে আসবার ক্ষমতা কি আল্লাহ আমাদের দিয়েছেন? তুমিই বলো। আপু, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছি আমরা, আপনারা শুধুমাত্র অ্যাটেন্ড করবেন। এত ধুমধাম করে আমার বিয়ে হবে, এত ধুমধাম করে, অনেক মজা হবে, অনেক মজা। আমি তো আমার বিয়েতে কাজলকে ইনভাইট করবই। শায়ের, শায়ের, দেখ কে এসেছে। আমি কাজল, তোর কাজল। শায়ের, কথা বলছিস না কেন? হ্যাঁ, কথা বলছিস না কেন? আমার সাথে রাগ করে আছিস না? জানিস, জানিস ওরা ওরা তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে। শ্যামা আছে না, শ্যামা, শ্যামা, শ্যামা যাচ্ছে তুই শ্যামাকে বিয়ে কর। তুই কি শ্যামাকে বিয়ে করবি শায়ের? আমি জানি তো করবি না, আমি জানি তুই আমার সাথে রাগ করে আছিস। আমি তো বুঝতে পারিনি শায়ের। সেদিন শ্যামা এসে বলল তুই আমাকে বিয়ে শাড়ি পাঠিয়েছিস, তুই নাকি শ্যামাকে বিয়ে করছিস। আর ওসব শুনে আমি তোকে ভুল বুঝেছিলাম। আর ওদিন আমি তোকে বাসা থেকে বের করে দিয়েছি। আমি অন্যায় করেছি শায়ের, আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আমাদের ভালোবাসাকে সন্দেহ করেছি। আমি তো জানি তুই আমার সাথে এরকম করবি না, আমি জানি তো। আমার দিকে একবার তাকা শায়ের, আমার দিকে একবার তাকা। আমি তোর কাজল, আমাকে ক্ষমা করে দে শায়ের, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে। শায়েরের এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী কাজল। তোমার ভালোবাসার ছটফটানিটা দেখতে এলাম। ভালোবাসার জন্য তুমি কতটা নিচে নামতে পারো। নিচে আমি নামিনি, নিচে নেমেছেন আপনারা। আর শায়েরকে পাওয়ার কথা বলছেন। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে শায়েরকে কেউ কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। তোমার ভালোবাসা সত্যি কি মিথ্যে
সেটা সময়ই বলে দেবে। সময় আরো অনেক কিছু বলে দিবে ম্যাডাম, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই যে সময়ের কথা বললে না কাজল, সেটা নিয়ে জিনাত মির্জা কখনো ভাবে না, ভাববেও না। তবে তোমাদের মতো মানুষের এই সময়কে ভয় পাওয়া উচিত। আমরা টাকা দিয়ে সময়কে কিনে নিতে পারি, তোমরা তো সেটা পারো না। আচ্ছা, কোথায় যেন একটা হেরে যাওয়ার গন্ধ পাচ্ছি। কেন পাচ্ছি বলুন তো? জিনাত মির্জা এই জীবনে শুধু দুজন মানুষকে কিনতে পারেননি, একজন প্রফেসর রহমান আর একজন হচ্ছে কাজল রহমান। আমাকে কিনতে না পেরে আপনি আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তাই না? খুব ভালো করে দেখুন ম্যাডাম, ওই যে ওই ছেলেটা শুয়ে আছে না, যেদিন ওর জ্ঞান ফিরে আসবে সেদিন সেদিন ও আমার হাতটাই ধরবে, আমার হাত। ম্যাডাম, ভালোবাসা হচ্ছে বহমান নদীর মতো, সে কখনো উল্টো স্রোতে ভাসে না। আর আমার ভালোবাসাকে আপনি তাহলে আমার চ্যালেঞ্জটাও শুনে রাখো কাজল। শায়রের যেদিন জ্ঞান ফিরবে সেদিনই শামার সঙ্গে ওর বিয়ে হবে। আই প্রমিস। ঠিক আছে, আমিও আপনাকে প্রমিস করলাম, শায়ের যদি সজ্ঞানে শামাকে বিয়ে করতে চায় তাহলে আমি শায়েরের জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাব। তবে আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি, আপনার প্ল্যান কোনোদিনও কাজে আসবে না, কোনোদিনও না। আমার ছেলের ভাগ্যে এত সুন্দর একটা বউ আসবে, এত সুন্দর ঘর, এটা যে আমার 7 পুরুষের ভাগ্য রে। এখানে টাকা পয়সা কোনো বিষয় না, আমাদেরও তো কত টাকা পয়সা থাকে, কিন্তু দেখ দেখ ওদের ব্যবহারটা দেখ, আমাদের সাথে ওরা এমন ব্যবহার করছে যেন আমরা একদম ওদের সমান সমান। কিন্তু ওরা যদি একটা ফু দিয়ে দেয় তাহলে তো আমরা সেই ঘর কোটার মতো কোথায় উড়ে চলে যাব। কিন্তু দেখ ওদের মনে এতটুকুন কোনো অহংকার নাই। মা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু একবার ভেবে দেখো, এই কথাটা যদি তুমি ফট করে ওদের সামনে বলে বসো তাহলে ওদের কেমন লাগবে? হ্যাঁ, মাইন্ড করবে না ওরা? এই বাড়িতে এনে ওরা আমাদেরকে এত যত্ন করছে, এত সম্মান করছে, এখন আমরা যদি বলি যে আমরা এসবের যোগ্য নই তাহলে ওদের মন খারাপ হবে না মা? বলো। আমি শুধু আল্লাহর কাছে এখন একটা দোয়াই চাই, আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে, ও যেন ভালো থাকে। আমি এখন কি ভাবছি জানিস? শায়রের ধুমধাম করে বিয়ে হবে, কিন্তু তোর কি হবে? মা, আবার কিসের চিন্তা? কি হয়েছে? আমি কোনো চিন্তা করছি না শ্যামা, কারণ আমি খুব ভালো করে জানি
শায়েরের বিয়ে যেমন ধুমধাম করে হচ্ছে, আমার বিয়েও ঠিক এইরকম ধুমধাম করেই হবে। আচ্ছা আপু, এদিকে ওরা বলছে শায়ের ভাই নাকি অলমোস্ট কোমার মধ্যে, তাহলে ওরা বিয়ের সব আয়োজন করছে কেন? কেমন একটা খটকা লাগছে না আপু? তাই তো, শায়ের পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এসব আয়োজন করার মানে কি? আমার কি মনে হচ্ছে জানিস, ওই মহিলার একটাই টার্গেট, শায়ের আর শামার বিয়ে দেয়া। কিন্তু আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। ব্যাস। আল্লাহর রহমতে শায়ের যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাবার অসমাপ্ত কাজটা ও যেন শেষ করতে পারে। এরকম যে কতদিন চলবে কে জানে। আজকে তো কোনো রকমে কাজল আপুকে শায়ের ভাইয়ের কেবিনে ঢুকাতে পেরেছিলাম, কিন্তু বারবার তো এরকম সম্ভব না, তাই না? তার উপর ওই জিনাত নিজের চোখে দেখেছে কাজল আপুকে শায়ের ভাইয়ের কেবিনে ঢুকতে। এটা নিয়ে যে কত হাঙ্গামা করে কে জানে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আজ কাজল যেভাবে শায়েরের কেবিনে ঢুকলো, তাতে করে এই সিকিউরিটির লাভ কি? না না শামা, আমি কোনো চিন্তা করছি না, বরং আমি মাকে চিন্তা করতে মানা করছিলাম। আমাদের যদি টাকা না থাকে, আমাদের যদি সেই সংগতি না হয়, তাহলে আমার কোনোদিন বিয়ে হবে না। আমি নিজেই বিয়ে করব না। হয়তোবা আল্লাহ আমার ভাগ্যে বিয়ে লিখেই রাখেনি। এসব কি বলছেন আপু? মাম্মি গতকাল রাতে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কবিতাকে জিজ্ঞেস করে ও বিয়ে করতে চায় নাকি চায় না। ইউ নো আপু, মাম্মি এখন শায়েরের সব দায়িত্ব নিজের দায়িত্ব করে নিয়ে নিয়েছেন। আপনার বিয়েটাও তো। আল্লাহ মা, কি বলছে এসব? জিনাত আন্টি তো মানুষ না মা, ফেরেশতা, সত্যিই ফেরেশতা। এসব তোমরা কি বলছো? যদি পারফেক্ট মানুষ হতে পারে তাহলেই আমি খুশি। আর এদিকে আরেকটা কাণ্ড ঘটেছে। ওই পুচকে মেয়ে কাজল, ওর এত বড় সাহস। কি হয়েছে মাম্মি? কিছু মানুষ আছে যারা বেসিক্যালি বোকা, কিন্তু নিজেকে খুব চালাক মনে করে। কি হয়েছে আন্টি? ওই যে বললাম না, অতি চালাকের গলায় দড়ি। কাজলের কথা বলছি, কাজল। আজ ওকে আমি হাতে নাতে ধরে ফেলেছি।